আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বেশ একটা লম্বা গ্যাপ দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্য হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর মেঘে ঢাকা সুন্দর একটা গ্রাম দেখতে যাওয়া। দুটা ওয়েতে সেই পাহাড়ের চূড়ায় ওঠা যায়। একটা হচ্ছে বাসে করে পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা দিয়ে সেই পাহাড়ে চূড়া উঠতে হবে। সেখানে জনপ্রতি $37 করে তারা ভাড়া নেয়। আর আরেকটা ওয়ে হচ্ছে রোপওয়েতে। তো আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা রোপওয়েতে করেই সেই পাহাড়ের চূড়ায় উঠব। এই যে কাউন্টার থেকে আমরা আমাদের জন্য টিকিট সংগ্রহ করলাম। রোপওয়ের টিকিট মূল্য পার হেড $320। আর যারা হংকংয়ের নাগরিক তাদের জন্য পার টিকিটে $50 করে ছাড় আছে। যাই হোক, আমরা পার টিকিটে $50 করে ছাড় দিয়ে নিজেদের জন্য দুটো টিকিট সংগ্রহ করে ফেললাম। কাউন্টার থেকে টিকিট কাটা থেকে শুরু করে রোপওয়েতে ওঠা পর্যন্ত আমাদের কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল। একদম ধারণা ছিল না যে এত মানুষ ওই পাহাড়ের চূড়া গ্রামটা দেখতে যায়। অবশ্য সেদিন উইকেন্ড ছিল, সেটাও একটা কারণ ছিল। আর দেখলাম যে বেশিরভাগ যে লোকজন যাচ্ছে পাহাড়ের চূড়ায়, এদের মধ্যে বেশিরভাগই অন্তত 80% পর্যটক, বিভিন্ন দেশের পর্যটক আর কি। লাইনগুলো এত লম্বা ছিল আর এত মানুষের ভিড় ছিল যে লাইনে দাঁড়ায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে রোপওয়েতে চড়ার জন্য আমরা সামনের সারিতে এসে পৌঁছাতে পারলাম। প্রতিটা কারে এক একজন ক্যামেরাম্যান এসে পর্যটকদের ছবি তুলে দিচ্ছে। এই ছবিগুলো আসলে আপনি স্মৃতি হিসাবে রাখতে পারবেন। যখন রোপওয়ে একদম সেই পাহাড়ের চূড়ায় স্টেশনে থামবে, আপনি জাস্ট ওই স্টেশনে আপনার এই ছবিগুলো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। বিভিন্ন ফ্রেমে, বিভিন্ন মগে, যে যেভাবে আর কি নিতে চায়। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা $100 বা $150 গুনতে হবে। অনেক প্রতীক্ষার পর আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের রোপওয়ে যাত্রা শুরু হয়ে গেল। এর আগে অনেকবার অনেক দেশে রোপওয়েতে চড়ার সুযোগ আমার হয়েছে, কিন্তু রোপওয়েতে করে এত উচ্চতায় চড়ার অভিজ্ঞতা এটাই আমার প্রথম। এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু সাথে সাথে একটু ভয়ও লাগছিল। সেই খাড়া অত উঁচু পাহাড়ের চূড়ায় উঠবো, তাও এই রোপওয়েতে করে, একটু ভয় তো লাগছিলই। যাত্রা শুরু থেকে একদম পাহাড়ের চূড়া অবধি দেখলাম 4টা স্টেশনেরা ক্রস করে। আর প্রত্যেকটা স্টেশনে এসে 1 মিনিটের কম 30 বা 40 সেকেন্ড করে দাঁড়াচ্ছিল। আসলে প্রত্যেকটা স্টেশন এক একটা ধাপ। যেমন একটা স্টেশন থেকে পরবর্তী যে স্টেশন ওটা হচ্ছে আরেকটু খাড়া, আবার
সেই স্টেশনে গিয়ে তার পরবর্তী যে স্টেশন সেটা কিন্তু আরেকটু খাড়া, মানে রোপওয়েটা একদম ওই প্রথম যে স্টেশন সেখান থেকে কিন্তু একদম খাড়া সেই পাহাড়ে চূড়ে উঠতেছে না, মাঝে 4টা ধাপ তারা ক্রস করলো দেখলাম। চারপাশটা দেখেন কি অপূর্ব, কি যে সুন্দর লাগতেছিল। আর সেদিন আবহাওয়াটাও ছিল অদ্ভুত সুন্দর, মানে রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, যার জন্য কিন্তু প্রকৃতিটা খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। ভয় তো কাজ করতেছিল, আসলে ভয়ও পাচ্ছিলাম সত্যি কথা। কিন্তু যখন এক একটা ধাপ ক্রস করে যখন রোপওয়েটা একটু একটু করে উপরে উঠতেছিল, তখন কিন্তু এই প্রকৃতিটাই এক একটা ধাপে এক এক রকম সুন্দর হয়ে চোখের সামনে আসতেছিল। তখন কিন্তু ভয়টা কিছুক্ষণের জন্য ভুলেও যাচ্ছিলাম। ওরে সুবহান আল্লাহ, প্রকৃতির এই রূপের কি কোনো বর্ণনা দেয়া লাগবে? সেদিন যখন নিজের চোখে প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপ দেখতেছিলাম, সেদিন আমাদের কারে আমি সহ আর যারা ছিল সবাই আমরা বোবা হয়ে গেছিলাম। আমাদের কারে 2টা ফ্যামিলি ছিলাম আমরা, আরেক ফ্যামিলিতে ছোট বাচ্চাও ছিল। ওরাও পর্যন্ত দেখলাম একদম চুপ হয়ে গেছে, অবাক হয়ে সব দিকে দেখতেছিল। আসলে আমরা সবাই প্রকৃতির এ রূপে সব বোবা হয়ে গেছিলাম সত্যি কথা। আর আজকে যখন আপনাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি, আমার আসলে ভাষার খেই হারায় যাচ্ছে। আমি আজকেও মানে অবাক হয়ে আপনাদের সাথে সাথে আবার নতুন করে দেখতেছি প্রকৃতির এই রূপ। এত ভয় মনে কাজ করতেছিল প্রকৃতির রূপ দেখে, কিন্তু আমি ক্যাবেল কারে দাঁড়া হয়ে পড়ছি, দাঁড়া হয়ে আশপাশটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তা আমার মতো ভীতু মানুষ, যার কিনা একটু উঁচু থেকে নিচে তাকাতে ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে আমার, কিন্তু এটা একটা ভীতি কাজ করে, উচ্চতায় আমি খুব ভয় পাই, সেই মানুষ আমি রীতিমতো ক্যাবেল কারে দাঁড়া হয়ে গেছি ক্যামেরা হাতে।
আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে এসে পৌঁছালাম। আসলে আমি যখন আপনাদের জন্য ভিডিওটা এডিট করতেছিলাম, তখন কিন্তু আমি আবার নতুন করে এই প্রকৃতিটা এনজয় করছিলাম। আর আমি কিন্তু বলতে গেলে এক প্রকার বাক্যহারাই হয়ে গেছিলাম। আসলে এই রকম সুন্দর প্রকৃতি বা পরিবেশের বর্ণনা তো দেওয়ার কিছু নাই, এটা আসলে ফিল করার বিষয়। আর প্রকৃতি আমাকে বরাবরই টানে, সেটা সাগর হতে পারে, নদী হতে পারে, পাহাড় হতে পারে, হোয়াটএভার। একটা যে কোনো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাকে একদম পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আর যারা আমার মতো প্রকৃতি প্রেমী, তারা নিশ্চয়ই আজকের আমার ভিডিওটা অনেক এনজয় করবেন। এই গ্রামটার নাম মেবি নং পিং ভিলেজ। আমি উচ্চারণটা ঠিক করলাম আশা করি, কারণ চাইনিজ উচ্চারণগুলো তো একটু ডিফিকাল্ট, আমার জন্য একটু কষ্টই হয় উচ্চারণ করতে। আমরা যখন রোপওয়েতে যাত্রা স্টার্ট করলাম, তখন একজন ক্যামেরাম্যান কিন্তু ছবি তুলতেছিল, মনে আছে? ওই ছবিগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। এরা আপনাকে ডেকে ডেকে আপনার ছবিগুলো অফার করবে, তবে প্রত্যেকটা ছবির জন্য এক্সট্রা $100 বা $50 আপনাকে পে করতে হবে। স্টেশন থেকে বের হয়ে গ্রামে প্রবেশ করার মুখেই আপনি সুভেনিয়ার শপটা পেয়ে যাবেন। এখানে অনেক কিউট কিউট, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম পাওয়া যায়। কিছু স্ন্যাক্সও পেয়ে যাবেন, কিছু কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। অবশ্য আপনাকে পে করতে হবে। আমি ভিতর থেকে গ্রামটা দেখতেছিলাম। ওই যে দূরে পাহাড়ের একদম গা ঘেঁষে মেঘ দেখা যাচ্ছে। আসলে গ্রামটা কিন্তু একদম মেঘের ভিতরে, কারণ পাহাড়ের অনেক উঁচুতে তো মেঘগুলো যেন আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন এরকম লাগে। আর এখানে দেখলাম গ্রামে একটা ছোট মার্কেট প্লেস আছে, সেখানে দেখলাম অনেক সুভেনিয়ার শপ আছে। সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, ঘর সাজানোর বা আপনার প্রয়োজনীয় কিন্তু অনেক কিউট কিউট জিনিস আপনি পেয়ে যাবেন। কিন্তু দাম কিন্তু বাইরের তুলনায় অনেক হাই, অনেক হাই। যার জন্য কিন্তু আমরা এই সুভেনিয়ার শপ থেকে কিছুই কেনার মতো প্রস্তুতি ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা অ্যাভয়েড করি এইসব সুভেনিয়ার শপগুলো। ট্যুরিস্ট এলাকায় যে সুভেনিয়ার শপগুলো থাকে, এগুলো থেকে সাধারণত আমরা কিন্তু জিনিসপত্র কিনি না, কারণ ট্যুরিস্ট এলাকা মানেই তো জিনিসপত্রের দাম অনেক বেশি হবে, এটা সাধারণ একটা ব্যাপার। ওই যে দূরে পাহাড়ের গা ঘেঁষে মেঘের আসা যাওয়া দেখতে পাচ্ছেন। আসলে গ্রামটা কিন্তু মেঘের ভিতরে, আপনি চাইলেই যেন মেঘগুলো হাত দিয়ে ছুঁতে পারবেন, আরো নিচে নেমে আসে। আজকে দিনটা একটু রৌদ্রোজ্জ্বল হওয়ায় মেঘটা একটু কম ছিল, যেন মেঘের বাড়িতে বেড়াতে আসছি আমরা। আমার ঠিক এমনটাই ফিল হচ্ছিল।
অনেক ছোট্ট কিন্তু অনেক কিউট একটা মার্কেট প্লেস। এখানে মূলত আপনি বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। চাইনিজ লোকাল ফুডের সাথে সাথে বিভিন্ন ব্র্যান্ডের রেস্টুরেন্টও আছে, হালাল রেস্টুরেন্টও আছে। খাবারগুলো দেখে ভালোই মনে হচ্ছিল। স্ট্রিট ফুড পাবেন। এখানে আছে অনেক সুভেনিয়ার শপ, যেখান থেকে আপনি চাইলে অনেক কিউট কিউট ঘর সাজানোর জন্য বা নিজের প্রয়োজনের জন্য আপনি অনেক কিছু কিনতে পারেন। আবার ফ্রেন্ডস ফ্যামিলি কারোর জন্য যদি কিছু ইউনিক কিছু গিফট করতে চান, আপনি এখানে কিন্তু ইজিলি পারচেস করতে পারেন। কিন্তু ওই যে প্রাইসটা একটু হাই, আর পর্যটক এরিয়ায় তো প্রাইস একটু হাই হবেই। আর এই জিনিসগুলো মেবি বৌদ্ধদের কিছু হতে পারে, আমি ঠিক জানি না। এগুলো দেখলাম মার্কেট প্লেসের শুরুতেই, দুপাশেই দেয়া আছে বিভিন্ন। এখানে দেখলাম কিছু ভালো ভালো উইশফুল কিছু কথাবার্তাও লেখা আছে, যেমন হ্যাপিনেস, হেলথ, ওয়েলথ, এই ধরনের কিছু কিছু দেখলাম। মেবি এটা উইশ করে এরকম কিছু। এটা আমি একটু বাজাতেও চেষ্টা করলাম, যেটা বাজে কিনা এটা অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, আমার আইডিয়া নাই আর কি। তবে বৌদ্ধদের কিছু আর কি ব্যাপার স্যাপার মার্কেট প্লেসের শুরুতেই রাস্তার দুপাশে দেখলাম এই জিনিসগুলো দেয়া আছে। আর সেখানে ভালো ভালো কিছু উইশও আছে। এই তো মার্কেট প্লেসটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর, মানে খুব বড় না এরিয়াটা, ছোটখাটো একটা এরিয়া, কিন্তু খুব সুন্দর করে গোছানো। যেন মনে হচ্ছিল একটা কি বলবো, যেন একটা আলাদা একটা নগরী। সেই এত উঁচু পাহাড়ের উপরে একটা আলাদা একটা নগরী, মানে ভাবা যায় না এত সুন্দর, এত স্ট্যান্ডার্ড, এত গোছানো একটা গ্রাম। খুব ভালো লাগলো। এই যে মানুষজন, অবশ্যই এদের বেশিরভাগই কিন্তু পর্যটক মানুষজন, তাদের খাবার এনজয় করছিল। তখন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। পর্যটকদের আকৃষ্ট হওয়ার জন্য কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এখানে সবাই এনজয় করতেছিল। আসলে এখানে কিন্তু এনজয় করার জন্য কৃত্রিমতার কোনো দরকার নাই, আর সেরকম কৃত্রিম কিছু ছিল না। এখানকার প্রকৃতিটা ইটসেলফ হচ্ছে এনজয়েবল। ওই যে আমার হাতের ডান দিকে বাস স্টেশন, আমরা যেখানে রোপওয়ে নিলাম সেখান থেকে আপনি বাসে করে আপনি এই বাস স্ট্যান্ডে আসতে পারবেন। মেবি সেটা সময় বেশি লাগবে, আমার ঠিক ধারণা নাই, আমি কখনো তো আসি নাই, আমার প্রথম এই পাহাড়ে চড়ে আসা, তাও রোপওয়েতে করে। নেক্সট টাইম ইচ্ছা আছে একবার বাসে করে আসবো, সেই পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে একবার সেই ফিলটাও নেব। ভাড়া যতদূর জানি বাসে হচ্ছে $37, $37। সময় মেবি একটু বেশি লাগবে, হ্যাঁ বেশি লাগবে, তা তো অবশ্যই, কারণ পাহাড়ি রাস্তায় তো বাস বেশি স্পিড উঠাতে পারে না।
এই যে এটাও একটা সুভেনিয়ার শপ। আসলে এখানে দেখলাম অনেকগুলো সুভেনিয়ার শপ আছে, আর বেশিরভাগ কিন্তু ওই বৌদ্ধদের আর কি ধর্মীয় ব্যাপার স্যাপার, ওইটা আর কি রিলেটেড জিনিসপত্র পাওয়া যায়। আর যেহেতু চায়না, হংকং এরা তো বুদ্ধিস্ট, তো এই ব্যাপারটা এখানে বেশি আর কি, তবে অনেক কালারফুল। অ্যাকচুয়ালি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষই না, এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। অনেক খ্রিস্টান আছে, অনেক মুসলিম আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বুদ্ধিস্ট। খেয়াল করলাম এখানে সুভেনিয়ার শপগুলোতে খুব বেশি এদের যে পূজাতে যে সামগ্রীগুলো লাগে সেগুলোরই প্রাধান্য বেশি। এছাড়া গৌতম বুদ্ধের বিভিন্ন আসনের মূর্তি আর কি পাওয়া যাচ্ছে। প্রথম দিকে যখন চায়না আসতাম তখন কিন্তু এদের ভিতরে এত ধর্মচর্চাটা ছিল না, বেশিরভাগ মানুষই এখানে নাস্তিক ছিল। জিজ্ঞেস করলে বলতো হয়তো তার ফ্যামিলি, কারো ফ্যামিলি হয়তো খ্রিস্টান, সে নাস্তিক, বা কারো ফ্যামিলি বুদ্ধিস্ট, সে হয়তো নাস্তিক। কিন্তু এখন কিন্তু দেখি এদের ভিতরে প্রচুর ধর্মচর্চা, মানে চোখে পড়ে সেটা। এই তো বেশ কিছুটা সময় নিয়ে এভাবে হাঁটাহাঁটি করে আমরা মার্কেট প্লেসটা ঘুরে ফিরে দেখলাম, ভালো লাগলো। খুব সুন্দর একটা টুরিস্ট এরিয়া, আর লোকালদের বসতি কিন্তু আরেকটু ভিতরে। আচ্ছা, একটা ইনফরমেশন, উইকেন্ডে সকাল 9টা থেকে রোপওয়েতে করে আপনি এখানে আসতে পারবেন, ফিরে যেতে হবে সন্ধ্যা 6:30-এ। আর সপ্তাহে অন্যান্য দিনে সকাল 10টায় আপনি রোপওয়েতে করে আসতে পারবেন, আর ফিরতে হবে কিন্তু সেই 6:30, সন্ধ্যা 6:30-এ। ফেরার সময় ওই একই, কারণ সন্ধ্যা 6:30-এর পরে রোপওয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। মার্কেট প্লেসটা দেখা শেষে আমরা এখন আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাব, দেখি সেখানে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে, আমরা সেগুলো এনজয় করব। তবে আমার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, কারণ সারাটা দিনের অ্যাক্টিভিটিস যদি আমি একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আপনারা অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য, যেখানে কিনা আমি শেয়ার করব আমরা এই উঁচু পাহাড়ের চূড়ায় এই গ্রামটা আরো কি কি দেখলাম, আরো কি কি এনজয় করলাম। যেতে যেতে কিছু কথা না বললেই না, আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত, আমার আর আসলে ওইভাবে ভিডিও তৈরি করা হয়ে ওঠে না। প্রবাস জীবন, একটা ভিডিও করতে যে এফোর্ট দিতে হয়, সব কিছু সামলায়, দিন শেষে আসলে আর এনার্জি থাকে না একটা ভিডিও রেডি করতে। আর আমি একটা ভিডিও এডিট করতে তো প্রচুর সময় নিয়ে থাকি। অনেক শখ করে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছিলাম, বাট আমি আসলে আর এই চ্যানেল রেগুলার আসতে পারি না। ওই মাঝে সাঝে 2-1টা শর্টস করে আমি সেটাই পোস্ট করি, এ পর্যন্তই। আমার জন্য কিন্তু তাই সই। ওই যখন সময় হবে বা এনার্জিতে গোলাবে 1-2টা ভিডিও তৈরি করব, আর ভিডিও তৈরি করলে অবশ্যই এই চ্যানেলে পোস্ট করব, তাতে আমার শখটাও তো মিটলো। আমার শখটাই হচ্ছে আমার কাছে অনেক বড়। ওই যে দেখেন পাহাড়ের চূড়ায় গৌতম বুদ্ধ বসে তার ভক্তকুলকে আশীর্বাদ করছে। আমি একটা জিনিস বুঝে পাই না, সমস্ত দেবদেবী সব উঁচু উঁচু পাহাড়ের চূড়ার উপরে উঠে কেন বসে থাকে? এক তো রোপওয়েতে করে সেই কত নিচু থেকে উপরে উঠে আসছি, আবার যদি মূর্তি পর্যন্ত যেতে চাই, আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন না, অন্তত 1-1.5 সিঁড়ি আবার ভেঙে যেতে হবে। এই যে গেটটা দেখতেছেন, এরপরে কিন্তু প্রকৃতির আর এক অপূর্ব রূপ নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আর প্রকৃতির সে অপূর্ব রূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।